আমরা আগে কি করছিলাম, ন্যারেশন চেঞ্জ সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিয়েছিলাম। ন্যারেশন চেঞ্জ শিখতে গেলে পরে প্রথমে আমাদেরকে 5 ধরনের বাক্য সম্পর্কে জানতে হবে, তাই তো? সেন্টেন্স সম্পর্কে। সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্স। এবং প্রত্যেকটা সেন্টেন্স কাকে বলে অত আমাদের জানা দরকার নেই বা পরীক্ষাতে আসবে না, কিন্তু বুঝতে হবে যে সেন্টেন্সটা কি। যেমন আমাদের যদি কোশ্চেন মার্ক থাকে, তাই তো, তাহলে কি বলবো আমরা? ইন্টারোগেটিভ, তাই কি না? তারপরে যদি কোটে মানে লাঠি তলায় বাটি বলে এটাকে এক্সক্লেমেশন, তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এইভাবে কিন্তু আমরা আগের দিন যে ক্লাসটা করেছি সেটার মোতাবেক এগুলো জানা হয়ে গেছে আমাদের। আমরা এবার কিভাবে সলভ করব সেটা হচ্ছে আসল বিষয়। সলভ মানে কিভাবে সলভ করব বলতো? প্রথমে একদম চলে যাবে অ্যাসার্টিভে। কি যাবে? অ্যাসার্টিভ সেন্টেন্স। তো প্রথমে আমি এখানে লিখব কি না, ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ। তাহলে ন্যারেশন চেঞ্জের বাংলা কি? উক্তি পরিবর্তন। এটা কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষাতে আসবে না কিন্তু মনে রাখতে হবে। ন্যারেশন চেঞ্জের বাংলা কি? উক্তি পরিবর্তন। এটা কিন্তু পরীক্ষাতে আসবে না, কিন্তু এটা মনে রাখতে হবে। এই ন্যারেশন চেঞ্জকে আমরা বলেছি দুটি ভাগে ভাগ করি, একটা ডাইরেক্ট আর একটা হচ্ছে কিনা ইনডাইরেক্ট। এটা ডাইরেক্ট স্পিচ বলবো, এটা কি বলবো? ইনডাইরেক্ট স্পিচ। ঠিক আছে? ডাইরেক্ট স্পিচ মানে কি? বাংলাটা কি বলা হয়? প্রত্যক্ষ উক্তি। আর কি না পরোক্ষ উক্তি। কি বলা হয় এটাকে? পরোক্ষ উক্তি। তাহলে প্রত্যক্ষ উক্তি আর পরোক্ষ উক্তি, এটার মানেটা কি? এটা আমরা যদি বলি যে প্রত্যক্ষ উক্তি আর পরোক্ষ উক্তিটা কি? প্রত্যক্ষ উক্তি মানে কি সরাসরি ডাইরেক্ট বলছি কথাটা, আর পরোক্ষ মানে কি কারো কথা আমরা বলছি, তাই না? যেমন ধরে কেউ একজন বলছে, আপনি যে আমাদেরকে এটা বলেছেন, এটা যদি আমি বাড়িতে কাউকে বলি এটা হবে ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট আপনি এটা পড়াচ্ছেন জায়গায় সরাসরি ডাইরেক্ট। তাহলে এই ডাইরেক্ট আর ইনডাইরেক্ট বিষয়টা কিন্তু একটু বুঝতে হবে। যেমন আমরা প্রথমে আজকে যেটা করাবো কিনা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা সবাই অ্যাসার্টিভ অ্যাসার্টিভ বলি, কিন্তু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই তো? অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা কি? বিবৃতিমূলক আমরা বেশি রুলস বা নিয়ম কানুন পড়তে যাব না, সিম্পল শুধু কিছু টিপস আমরা একটু বুঝবো। আর মূল জিনিস যে 5টা সেন্টেন্স আছে সব একই রকমের পরিবর্তন হবে, শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি ভালো করে বুঝতে পারা যায় ওইগুলো আমরা এমনি এমনি পেয়ে যাবো, বুঝা গেল? তো অ্যাসার্টিভ সেন্টেন্সটা বুঝতে হবে, কিন্তু ওইগুলো আমরা আগের দিন 5টা মোটামুটি বলে দিয়েছি। আজকে শুধু অ্যাসার্টিভটা একটু দেখাবো কি কি নিয়ম কানুন। তা অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে যে জিনিসটা জানতে হবে, কি জানতে হবে? একটা ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট। এই জিনিসগুলো যদি মনে রেখে দাও তাহলে কি হবে? সুবিধা হবে। ডাইরেক্ট স্পিচে থাকলে কি হবে? আর ইনডাইরেক্ট স্পিচে কি থাকবে? বেশিরভাগ ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সে কি থাকে?
ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে কি থাকে? প্রথমে থাকে সেজ অ্যাসার্টিভ সেন্টেন্স, কি থাকে? সে থাকে। তাহলে এখানে কি হবে? এটাই বসে যাবে। এটা মাথায় রাখতে হবে কিন্তু এগুলা। তাহলে এক নম্বরে যদি সে অথবা সেজ থাকে কি হবে? এটাই সে অথবা সেজই কিন্তু বসে যাবে। আমরা যাবো না, আমি এখন এর মধ্যে থাকবো, ঠিক আছে? দেখো এখানে সে বা সেজ আছে মানে সেজ বা সেজ বসে দিলাম। যদি দেখো আমরা এখানে সে অথবা এস ওয়াই সেজ এর সঙ্গে কি টু যোগ থাকে অবজেক্ট, তাহলে এটা কি বসে যাবে? সেজ টু আর থাকলে করে কি টেল। যদি সে টু থাকে টেল, যদি সেজ টু থাকে কি বলবো? টেলস। কি বসাবো? আমি বলে দেবো কোনখানে কোনটা বসবে না বসবে, ঠিক আছে? এখন তোমরা এইগুলো মনে রাখবা। 3 নম্বরে কি থাকবে? সেজ। কিন্তু এগুলো বুঝতে হবে, কিন্তু এগুলাই মেন জিনিস, আর কিছু নাই পরিবর্তন। আর ওগুলো পরিবর্তন করার টেন্স তোমাদেরকে বলিয়ে দিয়েছি, ওর কোনো ব্যাপার নাই। আগে বুঝে যাবে সেট থাকলে পরে এখানে সেট বুঝে যাবে। কি বুঝে যাবে? মানে পুরো অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমি চাকচাক মানে একদম কমপ্লিট করতে চেষ্টা করছি, যাতে তোমাদের এই সব নিয়ে যেন কোনো কনফিউশন তৈরি না হয়। বুঝতে পারছি? তাহলে সেজ থাকলে পরে সেজই বসিয়ে দেবো। যদি সেজ টু বা সেজ টু থাকে তাহলে টেল বসবে। সে থাকলে পরে টেল আর টেলস মানে কি একটা সেট বসে যাবে। আর যদি কোনো কারণে সেট টু থাকে, সেট টু প্লাস অবজেক্ট, আমরা কি বুঝিয়ে দেবো? এবার কি বলবো? এবার সেটা বলতে হবে। কি বলতে হবে? টোল্ড। কি বলবো? কি বলবো? টোল্ড, টোল্ড প্লাস অবজেক্ট। অবজেক্ট এই জিনিসগুলো তোমরা ভালো করে একটু খাতাতে নোট ডাউন করে নাও। সোজা ভয়েস চেঞ্জ থেকে ন্যাশনাল চেঞ্জ সোজা যদি পরিবর্তন করতে পারা যায়। যেমন হলো একটা এক্সাম্পল দিই, খুব সোজা। আমরা একবারে অনেক বড় এক্সাম্পল দেব না, ছোট ছোট এক্সাম্পল দেওয়ার পরে আমরা বড়তে যাব। বুঝে গেল? যেমন সিঁড়ির ধাপ বেয়ে উঠতে হবে করে, এটাও সেই ঠিক একই রকমের। ধীরে ধীরে একটার পর একটা স্টেপ বাই স্টেপ করবো। কি বলছে? অমল সেজ কমা করেছেন শুরু দা আর ইজ রাউন্ড, তাই না? তাহলে এই বাক্যটা দেখে আমি বুঝে যাচ্ছি যে এর পেছনে জিজ্ঞাসা চিহ্ন নাই, তাই না? এবং এই বাক্যটার পিছনে কোনো কোটেশন চিহ্ন নাই, এবং এই বাক্যটা একটা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই তো? যদি এর পিছনে জিজ্ঞাসা চিহ্ন থাকতো তাহলে ইন্টারোগেটিভ হয়ে যেত। যদি কোটেশন মার্ক, যদি লাঠির তলায় বাটি এক্সক্লেমেশন চিহ্ন থাকতো তাহলে কি হয়ে যেত? এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর মেয়েদের শুনলে অবজেক্টিভ। মেয়েদের শরীরে এগুলো আমাদের সব বলা আছে, এগুলো কোনো ভাব দিয়ে শরীরে কি হবে? ইম্পারেটিভ, তাই তো? তাহলে এই যে এগুলো আমাদের কিন্তু অলরেডি এগুলো বলা আছে, এগুলা সবকিছুই দেওয়া আছে। তাহলে আমি নিশ্চয় আমি বুঝে যাচ্ছি যে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমি বলেছি যে ছোট সেন্টেন্স এগুলো কোনো পরিবর্তন খুব সোজা। তাহলে কি বলবো? সেজ থাকে কি হয়? প্রথমে সাবজেক্টটা বুঝে যায় এখানে। অমল সেজ থাকে কি বুঝে যায়? সেজ বুঝে যায়। আর এটা ইউনিভার্সাল ট্রুথ মানে এটাই বুঝে। আর দেখো দা আর্থ ইজ রাউন্ড, এটা কি ইউনিভার্সাল ট্রুথ, মানে বাংলায় বলা হয় চিরন্তন সত্য। কথাটা তো সঠিক। তার জন্য এখানে টেন্সের কোনো রকম কিছু পরিবর্তন হবে না। বুঝলো? আমি শুধু এই যে বাক্যটা কেন দিলাম, এই জিনিসটাকে পরিবর্তন করার জন্য, দেখানোর জন্য তোমাদেরকে এক্সাম্পল দেবে। অমন সেজ থাকলে কি বলেছে? সেজে বুঝে যাবে। তাহলে কোটেশনের দিকে কি বসে? দ্যাট। তারপরে বাদ বাকি যেটা সেটা এর কি আছে? দা আর ইজ রাউন্ড। বুঝা গেল? এখানে যদি দেখা গেল
এই সেজের জায়গা এখানে হয়ে গেল 2 নম্বরে যদি বাক্যটা যদি দেয় অমল সেজ, অমল সেজের জায়গায় যদি দেয় অমল সেজ মি, কি হয়ে গেল? অমল says to me, the quotation শুরু, the are in round. Amol tells to me that artist tells to কি হবে? tells me. তাহলে কি হবে এখানে? অমল says, তাহলে says আছে, says to এর জায়গায় কি হবে? tells হবে, says to টাকে জায়গায় tells হবে, তাহলে অমল কি হবে? Tells. T-E-L-L-S-S, তাই না? yes, tells কি হবে? me. That. কোনটা নিয়ে যাবে? লিঙ্কার হিসেবে কি হবে? that বসবে, that is round. কোনো পরিবর্তন হলো না। আমি তোমাদেরকে বলেছিলাম am is আর থাকলে পরে was অথবা were হয়, কিন্তু এখানে কোনো পরিবর্তন করলাম না, কারণ এই বাক্যটা হচ্ছে চিরন্তন সত্য। যেমন the earth is round, honey is sweet, তাই কি না? তারপরে এবং অভ্যাসগত যদি কোনো কাজ হয় যে তারা প্রতিদিন সকালবেলায় হাঁটে, তাই কি না? এই ধরনের যদি কোনো বাক্য যদি থাকে তাহলে পরে কি হবে? সেটা যা থাকবে লিঙ্কার হিসাবে তারপরে সব বসিয়ে যাবে লিঙ্কারের পরে। তাহলে বোঝা যাচ্ছে? এবার আমি একটা করে মুছাবো এগুলোকে, এগুলো কোনো পরিবর্তন তো দেওয়ার দরকার নাই, তাহলে আমাদের কি হলো? দুটো হয়ে গেল, তাই কি না? এবার 3 নম্বরে যদি সেট থাকে তো বা অমল সে, 3 নম্বর কি লিখবো? Amol said the artist অমল said, yes I said, the artist অমল said is the earth is round, তাই না? earth is round, তাহলে এখানে কি হবে বলো তো? বলো তোমরা। অমল said that. অমল said that, আমি বলি যে said থাকলে কি বুঝে যাবে? said বুঝে যাবে। প্রত্যেকটা কিন্তু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। said that the earth is round, বুঝে যাচ্ছে বিষয়টা কিভাবে বলছে ভাই? তারপরে 4 নম্বরে কি লিখবো? Amol said to me. অমল said to me, quotation শুরু, The artist round. the earth is round, ক্লিয়ার? তাহলে কি হবে বলতো? Amol told me. এটা জানো তোমরা শব্দ অমল, সেড টু থাকলে বলে সেড টু প্লাস অবজেক্ট থাকলে বলে কি বসা যায়? টোল্ড আর অবজেক্ট, তাহলে অমল Told to me. told me Amol told me that the artist the earth is is round. round, বুঝে গেল বিষয়টা? তাহলে এবারে কাজ করতে কিনা তোমাদের কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে এই অপশন তো হয়ে যায়, এতে কনফিউশনটা দূর হয়ে গেল। দেখো রাজ said, I am coming. রাজ said, রাজ বললো, কোটেশন কমা কোটেশন শুরু, I am coming, ঠিক না? এইটাকে কি বলা হয় এবং এটাকে কি বলা হয় এতক্ষণ তো করে দিলাম। একটা reported আর একটা reported. এটা কি রিপোর্টেড? Reported. আর ভি রিপোর্টেড ভার্ব, Reporting. আর রিপোর্টেড স্পিচ, এটা রিপোর্টিং ভার্ব, এটা যে রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড স্পিচ, এটা রিপোর্টেড স্পিচ, আর ভি এবং আর এস, ঠিক আছে? রাজ সেড, তাহলে কি হবে উত্তরটা? Raj said রাজ সেড এর সেড হবে that দ্যাট, তাহলে কি হবে? I was coming. I was. রাজ said that, রাজ বলল যে আমি আসতেছিলাম, কি বলবো ভালো বুঝবে কিন্তু এইটাই জন্য আমি ছোট ছোট বাক্য দিলাম। রাজ said I am coming, রাজ বলল, ধরে নাও আমি অক্সুনাকে এখানে আছি, অক্সুনা আমাকে বলে গেছে যে
ওকসুনা সেড, মানে ওকসুনা বললো আই এম কামিং, আমাকে বলছে। এবার তখন ওই সে জিজ্ঞাসা করছে যে স্যার ওকসুনা কি বললো আমাকে, তো আমি কি বলবো যে ওকসুনা সেড কমা কোটেশন শুরু আই এম কামিং কোটেশন শেষ, ফুল স্টরি বলবো কি? He was coming. হ্যাঁ কি বলবো? রাজ সেড দ্যাট কি হবে? He was coming. হি ওয়াজ, কেন এম ইজ সাইলেন্ট ওয়াজ হয়ে গেল, আর যেরকম কামিংটা কি হলো? রাজ সেড কোটেশন দিকে দ্যাট, আইটা কি হলো? আইটার সঙ্গে কার লিংক হবে? প্রথমটা সাবজেক্টে রাজে, রাজে বেড়া ছিলেন না মেয়ে ছিলে, তাই এখানে কি হলো? হি হয়ে গেল। আমি সত্যিকার এখানে ওকসুনা সেড লিখে দিতাম, তাহলে কি হতো? ওকসুনা সেড দ্যাট সি ওয়াজ কামিং। তো বুঝতে পারছিস তো আমি ছোট ছোট বাক্য কেন করাচ্ছি? এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু, ঠিক আছে? হ্যাঁ দিতেই পারিস, নো প্রবলেম, দিতেই পারিস, নো প্রবলেম। বাক্যটা কি দিচ্ছে? রাজীব, তাই না? রাজীব সেড, বুঝলে? তাহলে বলে দিকে রাজীব সেড কমা কোটেশন শুরু মাই ফাদার ইজ রাইটিং এ লেটার কোটেশন কমা ফুল স্টপ। ভালো করে বুঝবে কিন্তু, সবাই লক্ষ্য করো, সবাই কিন্তু লক্ষ্য করো, বোর্ডের দিকে বুঝার চেষ্টা করবা। কি লিখবো? কোথাও বলো, এটা তো পারবা, এটা পারবে না? রাজীব সেড, তাই রাজীব আমি তো বলছি যেটা থাকে সেটাই হয়ে যাবে, তাই না? রাজীব সেড এটা তো সহজ, এটা কঠিন তো নয়। লিখে দেওয়ার হয়ে যাবে এইখানে শুরু মাই ফাদার, মাই ফাদার। রাজীব বললো মাই ফাদার ইজ রাইটিং এ লেটার। Rajiv said that his father. হ্যাঁ, হিজ ফাদার ইজ রাইটিং। রাজীব বলল যে তার বাবা একটা চিঠি লিখিতেছিল, তাই না? রাজীব বলল যে তার বাবা একটা চিঠি লিখিতেছিল, তাই রাজীব সেড দ্যাট হিজ ফাদার কি হবে? ওয়াজ রাইটিং এ টেন্স নিতে কোনো সমস্যা নাই, তাই না? টেন্স আমরা বলে দিই সব, টেন্স নিয়ে সমস্যা নেই, শুধু এই তোমাদের সাবজেক্ট নিয়ে প্রবলেম, বুঝে গেল? সাবজেক্ট নিয়ে প্রবলেম। আমি এই যে বাক্যটা করাবো এখানে তোমাদের কনফিউশনটাকে দূর করে দেবো বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে করো, হি সেড টু মি, বুঝলে? কোশ্চেন শুরু হি সেড টু মি, মানে চেঞ্জ করে দিলাম, তাই না? কি লিখবো? You are my friend. কি লিখবো? You are my friend. বুঝলে? সে আমাকে বলল তুমি হও আমার বন্ধু। বাংলাটা ভালো করে বুঝবে আগে। He said to me, তাহলে আমরা জানি কি হবে, ভালো করে বলবো কিন্তু একটা করে। He said to এর জায়গায় কি লিখবো? told, তাই না? মিটা বুঝে যাবে, তাই না? এটা তো সোজা। He told me, মানে রিপোর্টিং ভার্বটাকে পরিবর্তন করা কিন্তু বর্তমানে আমাদের কাছে এখন খুবই সহজ লাগছে, তাই তো? তাহলে লিঙ্কার হিসেবে কি বুঝে যাবে? দ্যাট বুঝে যাবে। শুধু প্রবলেম কি আমাদের এই প্রোনাউনকে নিয়ে, মানে রিপোর্টেড স্পিচের মধ্যে কোনো প্রবলেম নেই, এটা আরো সোজা। শুধু আমি শিখাই না এই কারণেই, কারণ আমি আগে তোমাদেরকে গঠনটা করে নিয়েছি, বুঝে গেল? আস্তে করে তোরা ভিতটা ভালো শক্ত করতে হতো, তারপরে তো হবে। এবার এইগুলো যদি তোমার বারবার প্র্যাকটিস করো এটা অটোমেটিক্যালি বুঝতে পারবে। তাহলে হি টোল্ড মি দ্যাট, কি বলছে? হি টোল্ড মি দ্যাট ইউ আর মাই ফ্রেন্ড, তাই না? আমি এখানে তোমাদেরকে একটা জিনিস বলবো, প্রত্যেকটা বাক্যে দেখবা আই আর ইউ, এইটা মনে রাখবা। কি থাকবে? আই আর ইউ। এইখানে আমাদের রিপোর্টিং ভার্বের মধ্যে দুখানা সাবজেক্ট আছে, একটা 1 নম্বর, একটা 2 নম্বর। যদি আই সাবজেক্টটা থাকে
তাহলে আমরা কি করব, এক নম্বরের সঙ্গে রিলেটেড হবে। আর এটা 2 নম্বর। যদি ইউ সাবজেক্টটা থাকে কার সঙ্গে রিলেটেড হবে, 2 নম্বর। 2 নম্বরের সঙ্গে রিলেটেড হবে। তাহলে আই এক, আই দেখতে কেমন, তাহলে 1 নম্বরের সঙ্গে হবে। আর ইউটা কার সঙ্গে হবে, 2 নম্বরের সঙ্গে হবে। তাহলে যে হি টোল্ড মি দ্যাট, সে আমাকে বলল যে ইউ আর মাই ফ্রেন্ড, তাহলে এটা কি হয়ে যাবে, আই তাহলে ইউটা কার সঙ্গে হয়ে যাবে, মি। মি মানে কে, আই। আই এর তো একটা রূপ মি, তাই কি না? তাহলে কি হবে, আই ওয়াজ, আই এর পর তো ওয়াজ বসবে, আমি যার থেকে ওয়াজ অথবা ওয়ার বসে, তাহলে আই ওয়াজ, মাই আছে, মাই মানে কার সঙ্গে হবে, মাই মানে তো আই, মাই মানে কি, আই। তো আই এর যদি ফর্ম হিসাবে আই, দেখো ধরে নাও আই, আই মানে অ্যাকচুয়ালি কি কি বোঝানো হয়, মি, মাই, আই মানে হচ্ছে কিনা তোমার মি হবে, মাই হবে, তাই তো? এগুলো তো সব হবে কিনা আই মানে। তাহলে কি হবে, এবার মাই মানে কি, যে তাহলে এবারে কি থাকে, মাই থাকে কি হবে, ডাক স্পিচে কোথায় হবে, হিজ অথবা হার। আর মি থাকলে কি বসবে, হিম অথবা হার। কেন হার বসে দেখো ভালো করে বুঝবে, ক্লিয়ার হয়ে যাবে এখানে। তাহলে আই আর ইউ মানে তোমরা এখানে বুঝতে পারলে, আই মানে 1 নম্বরের, ইউ মানে 2 নম্বরের। তাহলে ইউ আছে মানে এখানে আমি একটা দেখে পরিবর্তনটা বুঝতে ভালো করে, কিন্তু মনোযোগ দিয়ে কিন্তু বুঝবা, তাহলে কিন্তু ভালো বুঝতে পারবা। যেমন ইউ, ইউ মানে কি 2 নম্বর, কি মি, মি কি আই, ওয়াজ আর ছিল ওয়াজ হয়ে গেল মাই, মাই মানে কি আই 1 নম্বরে, হি বেটা ছিল আমি ছিলে ছেলে, তাহলে হি থাকলে পরে কি যাবে এখানে, মি আর মাই আছে, হি থাকলে কি হবে, হিজ, কি যাবে এখানে, হিজ, এইচ আই এস, হিজ, এফ আর আই ই এন জি, ফ্রেন্ড। বুঝা গেল বিষয়টা? এই বাক্যটা আবার ভালো করে লক্ষ্য করবে, একই বাক্য লিখবো, লক্ষ্য করবা, লেখার দরকার নেই এখন, একটু সময় দাও, লক্ষ্য করবা, একটু সামান্য লক্ষ্য করলে তোমার পুরো কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। হি সেড টু মি, এখানে আমি কি লিখবো, সি said to me, comma, you are my friend, কি লিখবো, you are my friend, বুঝছে? তাহলে বুঝবা, তাহলে কি লিখবো উত্তরটা, সি একই ভাবে লিখবো, said এর বদলে কি লিখবো, told me that, ইউ মানে কি 1 নম্বরে, মি, মি মানে কি আই, এইখানে মিটা আই হলো কেন, কারণ প্রত্যেকটা বাক্য যখন, প্রত্যেকটা বাক্য আমরা কি দিয়ে শুরু করি, আই দিয়ে শুরু করি, কি দিয়ে শুরু করি, হি দিয়ে শুরু করি, তাই তো, সি দিয়ে শুরু করি, তাই না, দে দিয়ে শুরু করি, তাই তো, আর কি হয়, উই দিয়ে শুরু করি, তাই না? তাহলে আমরা কিন্তু এই যে কটা জিনিস আছে, এই জিনিসগুলো দিয়ে কিন্তু প্রত্যেকটা বাক্য লিঙ্কারের পরে দেখো সব হয় আই দিয়ে শুরু হবে, নাই হি দিয়ে শুরু হবে, নাই সি দিয়ে শুরু হবে, নাই দে দিয়ে শুরু হবে, নাই উই দিয়ে শুরু হবে, তাই কি না? এই জিনিসটা কিন্তু ভালো করে কিন্তু আমাদের কিন্তু বুঝতে হবে, ঠিক না? তাহলে প্রত্যেকটা বাক্য মানে রিপোর্টেড স্পিচটা সবসময় কি দিয়ে শুরু হবে, আই, হি, সি, দে, উই, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু শুরু হবে, ঠিক না? তাহলে ইউ মানে কোন ভার্ব, সেকেন্ডটা, মি মানে কি আই, তাহলে আই ওয়াজ, এখানে মাই, মাই মানে কি হবে, হিজ আর হার, বেটা ছেলের ক্ষেত্রে কি হবে, হিজ, আর মেয়ে ছেলের ক্ষেত্রে কি হবে, হার। তাহলে এখানে সি মানে কি, মাইটা আই, আই এর সঙ্গে কার সম্পর্ক 1 নম্বরে, আমি কি বলেছি আই এর সঙ্গে 1 নম্বর আই, মানে ভালো বুঝলি কিন্তু বিষয়টা, কিন্তু বুঝার জিনিস, কিন্তু এইটা বুঝতে পারি বলে যত রকম নারেশন চেঞ্জ আছে একটা কিন্তু তোদের কিন্তু আটকাবে না। আর যদি এই জিনিসটাকে, প্রোনাউনটাকে যদি বুঝতে না পারিস, বারবারই করবে, কনফিউশন করবে। ইউর জায়গায় যদি অন্য কিছু থাকে, তাহলে মাই থাকি, মাই মানে কি আই, আর দ্বিতীয় মানে প্রথম সি, তা সি তাহলে কি হয়ে যাবে, হার, তাহলে আই ওয়াজ হার কি হবে, ফ্রেন্ড।
এটা ক্লিয়ার হয়েছে কি? তাহলে এখানে জিনিসটা ফের বোঝাবে, আই মানে কি এক নম্বরের বাক্য, এক নম্বরের যদি দুটো আমাদের যদি রিপোর্টিং ভার্বে যদি আমাদের দুখানা প্রোনাউন থাকে, তাহলে রিপোর্টের স্পিচের মধ্যে আয়ের সঙ্গে এক নম্বর ভার্বের রিলেটেড, তাই কি না? ইউ এর সঙ্গে দুই নম্বর ভার্বের রিলেটেড, আয়ের সঙ্গে এক নম্বর, ইউ এর সঙ্গে দুই নম্বর রিলেটেড। তারপরে যদি মাই থাকে হিম অথবা হার হবে, মানে মাই থাকলে পরে ব্যাটাসিলির ক্ষেত্রে কি হবে? হিম, মেজির ক্ষেত্রে হার। আর মাই থাকলে পরে ব্যাটাসিলির ক্ষেত্রে হিজ আর মেজির ক্ষেত্রে হার। যেটা এই দুটো বাক্যের মধ্যে আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম। ভালো করে বুঝে নাও এবং এই দুটো জিনিসকে এবং এইগুলোকে টুকে নাও, ঠিক আছে? লিখে নাও।